ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি আস্তে আস্তে সম্ভবত রাজনৈতিক দলগুলোর অবস্থান কিছুটা বিগড়ে যাচ্ছে। একদিকে বিএনপি প্রথম থেকেই আপনার অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচনটা যেন ডক্টর ইউনূস সরকার দিয়ে দেয়, সংস্কারের কাজকর্ম পরবর্তী সময় একটা রাজনৈতিক সরকার এসে করবে, কারণ এই সংস্কার প্রক্রিয়াটা একটা বিশাল প্রক্রিয়া। এমনটা দাবি করে নির্বাচন ইস্যুতে বিএনপি সরব। পাশাপাশি আপনি যদি দেখেন আরও যে দলগুলো আছে, বিএনপির সমমনা গণ অধিকার পরিষদ বা জোনায়েদ সাকির যেই দল আছেন বা এবি পার্টি যে আছেন, সবাই মোটামুটি নির্বাচনটা খুব দ্রুতই চেয়ে বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম বক্তব্য দিয়ে সরকারকে একটা চাপ তৈরির চেষ্টা করেছে। তবে শুরু থেকে একটু ভিন্ন ছিল জামায়াত ইসলাম। ডক্টর ইউনূস সাহেব সরকারে বসার পরে জামায়াতের প্রথম দিকের বক্তব্য ছিল যে সংস্কার প্রক্রিয়া যতটুকু সময় লাগুক ডক্টর ইউনূস সরকার সেটা করবে। নির্বাচন নিয়ে তাদের আসলে খুব বেশি তাড়াহুড়া নেই। কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে জামাতের ভাষ্য, যেটা ডক্টর ইউনূস সাহেবের জন্য এই মুহূর্তে প্রধান একটা চাপের কারণ হতে যাচ্ছে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল তারা যদি ধরেন একটা সুরে কথা বলে, তখন হবে কি পরিস্থিতি বদলে যাবে। অলরেডি তারিক জিয়ার দেশে ফেরা ইস্যু নিয়ে আপনার বিএনপি কিন্তু আলটিমেটাম দিয়েছেন, যদি তার মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফেরার সুযোগ দেওয়া না হয় তাহলে রাজপথে নামতে বাধ্য হবে এই সরকারের বিপরীতেই। এরই মাঝখানে নির্বাচন ইস্যুতে জামায়াতের যিনি আমির আছেন তিনি দিয়েছেন আরেক বক্তব্য। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন, রাজনৈতিক দলসহ সব স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যেই গ্রহণযোগ্য একটা নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে সম্মানের সঙ্গে বিদায় নিতে হবে। ফোকাস পয়েন্ট হচ্ছে আপনার নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে সম্মানের সাথে বিদায় নিতে হবে রাজনৈতিক দলসহ সব স্টেক হোল্ডার। তাহলে প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় বসার পর কেউ কেউ বলছেন যে রাজনৈতিক কোনো দলের যারা প্রধান আছেন অথবা যারা দায়িত্বশীল নেতারা আছেন তাদের সাথে শুধুমাত্র শেখ হাসিনা সরকারের বিদায়ের পরই একবার সম্ভবত সবার সাথে বৈঠক করেছিলেন বাই রোটেশন। এরপর দলীয় প্রধানদের সাথে সরকারের কোনো ধরনের কমিউনিকেশন নাই। নির্বাচন ইস্যুতে, সংস্কার ইস্যুতে কী সংস্কার হচ্ছে, কতদিন পরে নির্বাচন হবে বা নির্বাচনের রোড ম্যাপটা কি, এই বিষয়ে আসলে ডক্টর ইউনূস সাহেবের স্পেসিফিক কোনো অবস্থান নেই। সেখানে সমন্বয়কদের মধ্যে যারা আছেন তাদেরকে নিয়ে এই মুহূর্তে আপনার অনেকটা বেশি ফোকাস করে যাচ্ছেন ডক্টর ইউনূস সাহেবের সরকার। তো এই সকল কিছু থেকে আরেকটা ভয় তৈরি হয়েছে অনেকের মধ্যে যে ভারত পেছন থেকে কোনো গুটিবাজি করছে কিনা, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র যাদেরকে আমরা খুব মিত্রশক্তি ভাবি, কিন্তু পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রের সাথে আপনি এদের ভালো বন্ধুত্ব দেখবেন না। আমেরিকার সাথে বন্ধুত্ব হচ্ছে আপনার মুসলিম রাষ্ট্রগুলোর পরিণতি আপনি ইরাককে দেখেন, সিরিয়াকে দেখেন, ইরানের নমুনা দেখেন, বা আরও যেই রাষ্ট্রগুলো আছে বা আফগানিস্তানে দেখেন, পাকিস্তানের নমুনা দেখেন। যখনই যেই রাষ্ট্রটার সাথে গিয়ে এরা বন্ধুত্ব করছে সেই রাষ্ট্রটার 12টা বাজায় দিয়েছে। আর ফাইনালি আমেরিকার সাথে বন্ধুত্ব করে খুব বেশি সুযোগ সুবিধা বা একটা দেশ খুব স্থিতিশীল শান্ত অবস্থায় আছে এমন কিন্তু নেই। তো নানান ধরনের আলোচনা চলছে। কেউ কেউ বলছেন যে আমেরিকা ডক্টর ইউনূস সাহেবকে লম্বা সময় রাখতে চাবে, সেনা সমর্থিত এই সরকারটাকে মানে সেনাবাহিনীকেও নিয়ে নানান প্ল্যান থাকতে পারে। যেহেতু আগে সংবিধানে যেই একটা বাধা ছিল, শেখ হাসিনা সরকার একটা বাধা তৈরি করে দিয়েছিলেন যে কখনো যদি কোনো সেনাবাহিনী কর্তৃক কু হয়ে সরকার গঠন করা হয় পরবর্তী সময়ে ফাঁসির বিধান ছিল। তো এই জিনিসগুলো এখন সংবিধান সংস্কার করলে তো সরে যেতে পারে, অথবা সংবিধানই পরিবর্তন হয়ে যাচ্ছে, তো আগের এই বিধিনিষেধগুলো খুব বেশি কার্যকর হবে না। এর মাঝখানে আওয়ামী লীগ বলছে তারা নির্বাচন করবে, শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন, বিচারের মুখোমুখি হবেন। তো সকল কিছু মিলিয়ে একটা টেনশন তো বিএনপি সহ বাকি রাজনৈতিক দলগুলোর উপরে কাজ করে যাচ্ছে। যত দিন যাচ্ছে আপনি দেখেন নাহিদ সার্জিস এদেরকে নিয়ে গণমাধ্যমে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, অথবা এদের বক্তব্যগুলো এখন আর মানুষ খুব বেশি পজিটিভলি নিচ্ছে না, হাহারি দিচ্ছে। মানে সব কিছু মিলিয়ে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন এবার সবাই চাচ্ছে। এখন জামাতের একে বেঁকে বসা আমরা এই কারণে বললাম যে প্রথম দিকে তাদের যে অবস্থান, এখনের যে অবস্থানে কিছুটা পরিবর্তন ঘটছে। পাশাপাশি ইসলামিক দলগুলোকে নিয়ে তারা তাদের মতন শক্তিশালী একটা অবস্থানও তৈরি করেছে। সেখান থেকে এই মুহূর্তে ডক্টর ইউনূসকে নির্বাচনের জন্য আনলিমিটেড টাইম দেওয়ার মতন আর একটা দলও কিন্তু এই মুহূর্তে বাঠে নাই।
তো পরিস্থিতিটা যদি এমন হয়, বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম, চরমোনাই বা আরও যে দলগুলা, তারা যদি একটা নির্বাচনের জন্য রাজপথে নামে, বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনেকটা বিপদে পড়তে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এখানে পশ্চিমা শক্তি বা কোনো শক্তি এসে কাজ টাজ করতে পারবে না। তো দেখা যাক ডক্টর ইউনূস সাহেব আসলে কোন ধরনের সিদ্ধান্ত নেন। একটা গল্প পড়ছিলাম যে এক বনে একটা ডাইনি ছিল। তো সেই ডাইনিকে দূর করার জন্য জঙ্গলের যত পশু পাখি সবাই একত্রিত হয়েছিল। তো পশু পাখিরা সবাই মিলা প্রতিরোধ করে সেই ডাইনিটি জঙ্গল ছাড়া করছে। তারপরে যেটা হয়েছে, আবার সেই জঙ্গলের আধিপত্য নিয়ে পশু পাখিদের মধ্যে বিভাজন তৈরি হলো, একে অন্যের সাথে লাগালাগি হয়ে গেল বা নিজেরা নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়লো। যারা এতদিন বন্ধু ছিল তারা হয়ে গেল শত্রু, আর এই শত্রুতার ফাঁকি দিয়া সে ডাইনি আবার ভালো মানুষের বেশে জঙ্গলে ঢুকে পড়েছে। এই গল্পটা কথার কথা কেন জানি মনে হইল যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটেও এই গল্পটার অনেকটা সারমর্ম কিন্তু এই মুহূর্তে জনগণ বলছেন যে এই গল্পটা বাংলাদেশের প্রেক্ষাপটেই করা। ফেসবুকে নিশ্চয়ই অনেকে এই গল্পটা দেখছেন। এখন কেন এই কথা, ব্যারিস্টার রুমিন ফারহানা আমি খুবই পছন্দ করি, একজন মানুষ স্পষ্টভাষী, বিবৃতি দেন, বক্তব্য দেন। দলবাজি তো আছেই, সেটা আলাদা ইস্যু, বাট একজন অনারেবল পার্সন। তো তিনি আপনার গতকালকে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য শুনে ওনার বক্তব্যটা যখন সোশ্যাল মিডিয়াতে আসছে, কমেন্ট সেকশনে হাজার হাজার জামাতের নেতাকর্মী তারা প্রতিবাদ করছেন। কি প্রতিবাদ করছেন? যে আপনার এই আইডিয়াটা ভুল। তা আপনার কি মনে হয়? আমি আবারও বলি, প্রত্যেকটা ভিডিওতে এই পোলটা আমি কেন করি, যে আসলে আমরা বুঝতে চাই তবে আমাদের নিউজগুলোতে আসলে কারা বেশি কমেন্ট করেন, জামাতের কর্মী নাকি বিএনপির কর্মী নাকি আওয়ামী লীগের কর্মী, সেটা আইডেন্টিফাই হয়ে যায়। তো সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন, জুলাই আগস্ট মাসের অভ্যুত্থান আকস্মিকভাবে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এর সাথে অনেক দুঃসহ স্মৃতি জড়িত আছে। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি একা 250টি আসনে জয়লাভ করবে, আর অন্যান্য দলগুলো পাবে 50টা। তার মানে সর্বশেষ সম্মত 1996 সালে জামাত এককভাবে নির্বাচন করছিল। ওই সময় আমার খেয়াল নাই জামাত আসলে কটা সিট পেয়েছে, 30-40টা বা প্লাস মাইনাস হতে পারে, যাই হোক। তো ওই সময় এককভাবে নির্বাচন করে 30-40টা পেলে আজকে 2024-এ আইসা জামাত যদি এককভাবে নির্বাচন করে তাহলে কয়টা সিট পাবে? এখন জামাত তো এককভাবে নির্বাচনের দিকে যাচ্ছে না। গতকালকে জামাতের আমির যে বক্তব্য দিয়েছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, সমমনা ইসলামিক দলের মাঝখানে মাঠের ভোটার হিসাব করলে, পাওয়ার হিসাব করলে সারা বাংলাদেশে কম বেশি হেফাজতে ইসলাম, তারপর হচ্ছে চরমোনাই পীর, এর বাহিরেও জামাত সহ 3টা দলের বাহিরেও আরও 8টা দল, টোটাল 11টা দলকে একত্রিত করে একটা ইসলামিক ধাঁচের সরকার তৈরি করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে জামাত। আর জামাতের যে রাজনৈতিক বিচক্ষণতা, এটা নিয়েও কিন্তু এখন দেখেন নানান আলোচনা শুরু হয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতরে ছাত্র শিবিরের নেতারা কিভাবে এই আন্দোলনকে বায়োস করেছেন, এটা নিয়ে কিন্তু টকশোতেও কথা কাটাকাটি হচ্ছে, যদিও এখন এটা আবার আলাদা বক্তব্য চলে আসছে। তো সকল কিছু মিলেয়া জামাতের রাজনৈতিক পরিকল্পনা অনেক এই মুহূর্তে আপডেট ভার্সনে আছে। আর রুমিন ফারহানা যখন এই কথা বললেন, তো কমেন্টের মধ্যে ম্যাক্সিমাম মানুষের বক্তব্য হচ্ছে জামাত যদি ক্ষমতায় নাও যায় তাহলেও প্রায় ধরেন মানে বিএনপির কাছাকাছি পরিমাণ সিট পাবে। তা আপনি কি মনে করছেন যে এটা কি আদৌ সম্ভব? যদি সুষ্ঠু নির্বাচন হয় 18 মাস পরে, তাহলে কি আসলে রুবিন ফারহানার যে ক্যালকুলেশন যে জামাত অন্যান্য দলগুলো মিলে 50টা পাবে, তার মানে জামাতে তো 30-40টা পাইতে পারে আর বিএনপি 250টা পাবে? আপনার কাছে কি মনে হয় যে ওনার প্রেডিকশন কি সঠিক নাকি ভুল? তবে যত জায়গায় নিউজটা আসছে, কমেন্টে আমরা দেখলাম জামাতের নেতাকর্মীরা বলছে যে না, বিএনপি পাবে হয়তো 50টা, জামাত পাবে 250টা। তবে এটাও সম্ভব না। বিএনপি একটা বড় দল, তাদের অনেক ভোটার আছে, হয়তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না। তো আপনার কি মনে হয় লিখতে পারেন।